এবং এই সেনাবাহিনীরও যে ডিপ স্টেট, এখনো যে ডিপ স্টেটটা আছে, এরা বর্তমান সরকার, আমি জানি না যে এই সরকার বোঝে কিনা, মানে বর্তমান যে নির্বাচনের মাধ্যমে যে নতুন সরকার এসছে তাদেরও বিপক্ষে কাজ করছে এই ডিপ স্টেটটা। তো এরা এরা কিন্তু এখন এরাই এই যে এই বিষয়গুলোকে, জিয়ার বিষয় এইটা, বা আরো 5 জন পঞ্চপাণ্ডব আমি যাদেরকে বলি, বিডিআর বিদ্রোহের ঘটনার পরে যে কারণে বিডিআর বিদ্রোহে আমার এই ফজু কমিশন, যেটা জেনারেল ফজু কমিশন, সেই ফজু কমিশনে আমাকেও বিডিআর বিদ্রোহের সাথে জড়িত বলেছে, অথচ ওই সময় আমি ছিলাম নীলফামারীতে। আর এর পরবর্তী ঘটনা ঘটছে অক্টোবরে ব্যারিস্টার তাপসের উপরে হামলা, যেটা ব্রিগেডিয়ার নাসির নামে একজন, সে দেখলাম বলছে যে হামলাই নাকি হয় নাই, ওখানে ট্রান্সফরমার বিস্ফোরণ হয়েছে। অথচ এটা ইন্টারন্যাশনাল পত্রিকার, আমি এগুলো তো আগে করি নাই, এখন আমি এটা শোনার পরে ইন্টারন্যাশনাল যে সমস্ত, মানে গ্লোবাল যে সমস্ত মিডিয়া, সেই মিডিয়ার খবরগুলো আমি স্ক্রিনশট গুলো নিয়ে রাখলাম ওই দিন, যে ঘটনাই নাকি ঘটে নাই। ওই বেটা ব্রিগেডিয়ার নাসির, সে কিভাবে জানলো এখানে ট্রান্সফরমার ব্লাস্ট হয়েছে? তো যাই হোক, এই যে এদেরকে সামনে নিয়ে আসা হচ্ছে, এটা ওই যে হাসিনুর আছে একটা আদা পাগলা, যার যে যে মানে বিচার বহির্ভূত হত্যার কথা, যদি অর্থাৎ ক্রস ফায়ারের ইতিহাসে সে হলো প্রথম ব্যক্তি যে সবচেয়ে বেশি ক্রস ফায়ার এবং বিতর্কিত কর্মকাণ্ড করছে, চট্টগ্রামে ছিল র‍্যাব 7 চট্টগ্রামের সিও হিসাবে। পরবর্তীতে হিজবুত তাহরিরের সাথে যুক্ত হয়ে গেছে, জঙ্গিবাদের সাথে যুক্ত হয়ে গেছে। এরা একটা অংশ মিলে এই ডিপ স্টেটের সাথে সংযুক্ত হয়ে ডিসেম্বরে, যেহেতু তাদের দুইটা উদ্দেশ্য, একটা হলো বিএনপি কে স্যাবোটাজ করা, বর্তমান সরকারকে স্যাবোটাজ করা, ভুল তথ্য দেয়া, এবং আরেকটা হলো যে মানে ডিসেম্বরে যেহেতু আওয়ামী লীগ নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী ফেরত যাওয়ার কথা বলছেন, ঢাকায় বাংলাদেশে ফেরত যাওয়ার কথা বলছেন, সেনাবাহিনীকে এই আওয়ামী লীগের মুখোমুখি দাঁড় করানো, যে আওয়ামী লীগ সব সেনা অফিসারদের এইভাবে জঙ্গি বানাইয়া বা এই বিভিন্ন ভাবে, মধ্যেই তো ধরুন যে সেনা কর্মকর্তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে, এই যে ধরেন সেনা আইনে বিচার না করে তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে টেনে নেওয়া হচ্ছে, আপনি কি দেখছেন? এদেরকে নেওয়ার উদ্দেশ্য কি আসলে? এটা, এই উদ্দেশ্যটা তো বোঝাই যায়, মানে ডক্টর ইউনূসের, যেমন ইন্টারিম গভর্নমেন্টে ডক্টর ইউনূসের দুইটা টার্গেট ছিল, দুইটা অবজেক্টিভ একেবারে ক্লিয়ারলি আমি দেখেছি। দুইটা অবজেক্টিভ ছিল, একটা হলো শেখ হাসিনা, তার পরিবার এবং আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা, কিভাবে এলিমিনেট করা যায়, এবং তার সাথে অ্যাসোসিয়েটস যারা ছিল, যাদের সাথে কাজ করেছে সেটা। আর একটা হলো তার নিজের যে সুবিধাগুলো সেগুলো নেওয়া। তো এই দুইটা কাজ সে সফলতার সাথে করার চেষ্টা করেছে। বাদ বাকি কোনো বিষয় সে মাথা ঘামায় নাই, সব তার যে উজির নাজির ছিল, অর্থাৎ উপদেষ্টারা ছিল, এরা ছিল, তাদের উপর ছেড়ে দিয়েছিল যে তোমরা যা খুশি করো, আমার এই দুইটা চাই। তো ওইভাবে এইটাকে, মানে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সময়, আর এখানে আবার নিজস্ব বাহিনীগুলোর আবার রাজনীতি আছে। তারা যারা বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে পদোন্নতি বঞ্চিত হয়েছে কিংবা চাকরি গেছে, সেনাবাহিনীতে যাদের চাকরি গেছে এর বেশিরভাগ কিন্তু কোর্ট মার্শাল হয়ে চাকরি গেছে। পুলিশেই তো সবচেয়ে, পুলিশে সিভিল সার্ভিসের ভিতর পুলিশের সবচেয়ে বেশি চাকরি গেছে, সেগুলো 25 বছর পূর্তিতে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। কিন্তু সেনাবাহিনীতে যাদের চাকরি গেছে প্রত্যেকের কিন্তু, মানে বেশিরভাগের ক্ষেত্রেই কিন্তু কোর্ট মার্শাল হয়েছে। আমি জানি না 5-10 জন হয়তো থাকতে পারে যে যাদেরকে মানে কোন ছাড়া রিটায়ারমেন্টে পাঠানো হচ্ছিল। তো কোর্ট মার্শালে চাকরি গেছে মানে কোনো না কোনো নানা রকম অপকর্মের সাথে জড়িত থাকার। তো তাদেরকে তারা প্রতিহিংসা পরায়ণ হয়ে, এই যে যেহেতু ডিপ স্টেটের সাথে তারা মিলে গেছে, তারা একটা চাপ দিয়েছে। তাদের চাপে সরকার, যেহেতু সরকার তাদেরকে ডিপ স্টেটের ইন্টারিম গভর্নমেন্টটাই তো ছিল ডিপ স্টেটের গভর্নমেন্ট, ফলে তারা ওইটাকে বাস্তবায়ন করেছে। একইভাবে পুলিশেও যারা ছিল ওই সময়, তো এখানেও যাদের পদোন্নতি হয় নাই, হ্যাঁ আমাদের সময়, মানে অর্থাৎ আওয়ামী লীগের সময় 15 বছরে আইডিয়াল সিচুয়েশন সব ক্ষেত্রে ছিল সেটা বলবো না, সেখানেও অনেক রকম অসঙ্গতি ছিল, যেটা
আমি এখন যেহেতু নাগরিক হিসাবে, সাধারণ নাগরিক হিসাবে বলতেই পারি। কিন্তু কিন্তু বেশিরভাগ যারা পদোন্নতি বঞ্চিত ছিল তাদের কিন্তু হয়তো আমার একটা হিসাব আছে, অ্যানালিসিস আমি করেছি আগে পরে মিলিয়ে, যে যারা পদোন্নতি মানে সকল যোগ্যতা থাকা সত্ত্বেও শুধুমাত্র রাজনীতি করার কারণে পদোন্নতি পায় নাই, পুলিশেরটা আমি বলতে পারি, এটা 10-15% ছিল আওয়ামী লীগের সময়। আবার 15-20% ছিল যারা অযোগ্য সত্ত্বেও দলীয় পরিচয়ে পদোন্নতি পেয়েছে। আর বাদ বাকি কিন্তু মানে একেবারে কারণে না, এফিসিয়েন্সি দেখে তাদের পদোন্নতি দেওয়া হয়েছে। আর যারা পায় নাই তারা অযোগ্য বলেই পায় নাই, এবং সেটার নমুনা দেখছেন এখন, যে এই যে যাদেরকে অনেকগুলো পদোন্নতি দিয়ে যাদেরকে বিভিন্ন জায়গায় পদায়ন করা হয়েছে, পারফরমেন্স, এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা দেখেই তো এটা আমরা আবারও ফলে এখানেও যেমন পুলিশে টার্গেট করছে, যে এখানে কিন্তু সেম সাইডও হয়ে যাচ্ছে। অনেক ছেলে যারা অনেক অফিসার ছিল, যারা ছাত্র জীবনে বা পারিবারিক ভাবে বিএনপি মনা কিংবা জামাত মনে হচ্ছিল, কিন্তু ভালো অফিসার হিসেবে পদোন্নতি পেয়েছিল, তাদেরকেও বের করে দেওয়া হয়েছে, তাদের নামে মামলা দেওয়া হয়েছে বা বের করে দেওয়া হয়েছে এবং হচ্ছে, কিংবা সাইড লাইনে বসিয়ে রাখা হয়েছে। তো এইটা হলো আবার বাহিনীগুলোর রাজনীতি। তো সেনাবাহিনীর ভিতরেও এরকম একটা রাজনৈতিক বিষয় আছে, মানে গ্রুপিং এর বিষয় আছে, যে কারণে এই অফিসারদেরকে এইভাবে তাদেরকে একেবারে ব্র্যাকেট বন্দি করে, যে ওই সময় যারা যারা ছিল সবাইকে আসামি করতে হবে। এই যে আর এটা যাদের যে তথ্যের ভিত্তিতে এটা করা হয়েছে, অর্থাৎ কমিশন, এই কমিশনের যে সভাপতি, উইথ ডিউ রেসপেক্ট, তিনি বিচারপতি হিসেবে ভালো ছিলেন, কোনো সন্দেহ নাই, কিন্তু বায়াসড, সরাসরি বায়াসড। কারণ তার যে নাতি মানুষ হয়েছে তার কাছে, অর্থাৎ মেজর জিয়ার ছেলে, একদিকে তার মেয়ের জামাই আর একদিকে তার ভাগনা। তো সে তো শুরুতেই প্রতিহিংসা পরায়ণ হয়ে, এই যে সকল ঘটনা মিথ্যা ছিল, তারপর নাবিলা ইদ্রিস ও নিজে উগ্রপন্থী, একেবারে উগ্রবাদের সাথে জড়িত সরাসরি। তো এইরা, আর তারপরে আদিলুর রহমান খান শুভ্রের প্রতিনিধি ছিল একজন, শুভ্র নামে সাদা হলেও ভিতরে পুরোটাই কালো। সে এই যে গত সরকারের আমলে, ইন্টারিম গভর্নমেন্টের সময়ে এই যে জঙ্গিদের যে বিস্তার হয়েছে, এটার জন্য গভর্নমেন্টের পিছনে দুইটা লোক দায়ী। একটা হলো ডক্টর ইউনূসের নির্লিপ্ততা এবং তাদের মাথায় তুলে রাখা, আর আদিলুর রহমান খান শুভ্রের মেটিকুলাস ডিজাইন। এটা তার এখন না, সে যখন অধিকার দখল করে তখন থেকেই কিন্তু ওই সময়ও তার কাছে এই যে বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আইএসআই যাতায়াত ছিল, এবং প্রত্যক্ষ দর্শী আছে যে তাদের উপস্থিতিতে উলফাল লোকজন তার সাথে অফিসে গিয়ে মিটিং করেছে, কিংবা আইএসআই ইসলাম। এই যে ধরেন মানে কাউন্টার টেররিজম পুরোটাই মানে এখন বন্ধই হয়ে গেছে, এবং তার ফলাফলে আমরা দেখতে পেলাম হঠাৎ করে সারা বাংলাদেশে আবার সেই আদালতে বোমা, আবার সেই ধরেন এখন নতুন বোমা হচ্ছে প্রেসার কুকার বোম। হ্যাঁ, এবং গতকাল বা আজকেই, আমরা এখনো আজকে আছি, আজকেই জাতিসংঘর মানে নিরাপত্তা পরিষদ বাংলাদেশে আল কায়েদার উপস্থিতি নিয়ে এত বড় একটা রিপোর্ট করলো। আপনারা যে কথা বহুদিন ধরে বলে আসছেন, আপনারা যে কারণে কাজ করেছেন, আপনাদের পুলিশ সদস্য মারা গেছে, আপনারা চেষ্টা করেছেন নিবৃত করার জন্য, কিন্তু আপনাদের এখন বিচার হচ্ছে উল্টো। কি পরিস্থিতি হচ্ছে বলেন তো? এটি আসলে আমি কাউন্টার টেররিজমে থাকা অবস্থায় যে কথা বারবার বলতাম, যে মানে কাউন্টার টেররিজম এটা লং টার্ম এবং কমপ্লিকেটেড প্রসেস। এটা দীর্ঘদিন এটা একেবারে করার জন্য, অর্থাৎ এটাকে নির্মূল করার জন্য কাজ করতে হয়। তো আমরা কাজটা শুরু করেছিলাম আপনার স্মরণে থাকার কথা যে 2015 থেকে শুরু হয়, যে একের পর এক হত্যাকাণ্ড। শুরুতে ঢাকার দিকে হইলেও পরে ঢাকার বাইরে বিভিন্ন অঞ্চলে তারা ছড়িয়ে পড়ে, যে পুরোহিত হত্যা, ওই শিয়া হত্যা, তারপর খ্রিস্টান হয়ে গেছে তাকে হত্যা, বাহাই সম্প্রদায়ের লোক হত্যা, এই ধরনের নানা বিভিন্ন জায়গায় পূজা মণ্ডপে হামলা, এগুলো কিন্তু শুরু হয়
তো 16 সালে এটার তো পুরোপুরি বিস্তৃতি ঘটে এবং ওইটা আইএস সবচেয়ে বেশি সক্রিয় ছিল। আইএস এর যে বাংলাদেশে তাদের যে যারা ছিল তাদেরকে তারা নব্য জেএমবি হিসেবে পরিচিত এবং তারা নিজেদেরকে দাওলাতুল ইসলাম বাংলাদেশ হিসাবে তারা আরবিতে বলতো। আমরা জানি যে দাওলা মানে স্টেট, ইসলামিক স্টেট, দাওলাতুল ইসলাম। এবং হোলি আর্টিজানের যে একটা রুমাল উদ্ধার হয়েছিল ওদের লেজা, সেইটা লেখা ছিল যে দাওলাতুল ইসলাম বাংলাদেশ, যেটা ওই সময় নিউজ হয়েছে। বাট আমরা আইএস এর বিষয়টা কৌশলগত কারণে আইএস শব্দটা আমরা এড়িয়ে গিয়েছি। তো এই আইএস আসলে এটার কার্যক্রম শুরু হয় 14 সাল থেকেই বাংলাদেশে শুরু হয় এবং শুরুর দিকে আমরা 15 সালে বিশেষ করে, এবং ওই সময় আমরা আইএস বলেছি, কিন্তু এটিও আমি মনে করি যে অর্থাৎ আওয়ামী লীগ সরকারেরও শুরুর দিকে আইএস এর এটা কৌশলগত কারণে তাহলে বিনিয়োগ হবে না, তারা এই যে আইএস শব্দটা ব্যবহার থেকে আমাদেরকে বিরত থাকতে বলে। এবং আমরা তখন এটাকে যেহেতু জেএমবিরই যারা জেএমবি তে ছিল তারাই বের হয়ে গিয়ে এটা নব্য জেএমবি হিসাবে তারা এই আইএস পন্থী হিসেবে ইয়ে করে এবং সেই ক্ষেত্রে সেন্ট্রাল আইএস এর সাথে কোঅর্ডিনেশন করেই তারা কাজ করেছে। তো এবং এই হোলি আর্টিজানের ঘটনার সময় তাই ঘটেছে এবং আইএস এর ওয়েবসাইট গুলা থেকে তাদের যে প্রতিষ্ঠিত যে সমস্ত মিডিয়া আউটলেট ছিল, তাদের ম্যাগাজিন গুলো, দাবিক এবং রুমাইয়া, তাদের দুইটা প্রকাশনা, এই দুই জায়গায় বাংলাদেশের বেশিরভাগ ঘটনার কথা তারা ওই সময় প্রকাশ করেছে। যদিও এখন এই আমাদের এই নব্য যারা আছে ইন্টারিম গভর্নমেন্ট এবং বর্তমান সরকারও এটা কেন আমি জানি না, তারা ওইটাকে কন্টিনিউ করে যাচ্ছে যে সব নাটক সব ঝুট বলে চালিয়ে দিয়েছে। কিন্তু এটি তো এবং এর মাধ্যমে কি বাংলাদেশ আসলে জঙ্গিবাদের নতুন চক্রে প্রবেশ করলো? কারণ আল কায়েদার উপস্থিতির কথা জাতিসংঘ কখন বলে? জাতিসংঘের মতো একটা অর্গানাইজেশন যারা আসলে ইউনূসের সরকারকে বসালো বলতে পারি আমরা, সেনাবাহিনীকে চাপ দিয়ে সেনাবাহিনীকে নিরত রেখে, তারা এখন বলছে বাংলাদেশে আল কায়েদার উপস্থিতি আছে এবং তারা নতুন করে সংগঠিত হচ্ছে। আপনারা যে কথা বলে শুধু না, প্রমাণ করে এসেছেন, আপনারা এখন বিচারের মুখোমুখি হচ্ছেন সে কারণে। দেখুন, আল কায়েদার উপস্থিতি আসলে আরো আগে শুরু হয়েছে। এটা 2014 সালের সেপ্টেম্বর মাসে আল জাওহিরি, আল কায়েদার নেতা, সে আল কায়েদা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ইন্ডিয়া, বাংলাদেশ এবং মিয়ানমারে তাদের শাখা ঘোষণা করে এবং ওই বছরই বাংলাদেশে যারা তারা আল কায়েদার নাম না দিয়ে তারা আনসারুল ইসলাম নাম দেয়, আনসারুল ইসলাম বাংলাদেশ এই হিসেবে, অর্থাৎ একিউআইএস এরই শাখা। ফলে আনসারুল ইসলাম যে সমস্ত আপনার মনে আছে ব্লগার, প্রকাশক, গে রাইট অ্যাক্টিভিস্ট, এদেরকে হত্যা করেছে, এগুলো সবগুলোর কিন্তু দায় স্বীকার করেছে একিউআইএস এর যে প্রতিষ্ঠিত আউটলেট সেই সমস্ত জায়গা থেকে। কিন্তু এইটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছিলাম। সর্বশেষ নির্মূল করতে পারেননি, কিন্তু আপনারা নিয়ন্ত্রণ করতে পেরেছেন। হ্যাঁ, আসলে নির্মূল করাটা খুব কঠিন কাজ। নির্মূল করার জন্য দীর্ঘমেয়াদী প্রক্রিয়া সেটা আসলে সরকার শুরু করেছিল, যেটা বহির্বিশ্বের অনেক দেশই মানে সন্ত্রাস উপদ্রুত দেশগুলো করতে পারে নাই, যে সেটা সরকার শুরু করেছিল। যে কারণে আমরা যখন 17 সাল ব্লগার হত্যা যেগুলো আল কায়েদার যে অর্থাৎ একিউআইএস এর আনসারুল ইসলাম তারা সর্বশেষ হত্যাকাণ্ড ঘটায় এপ্রিল 2016 সালে, যেটা ছিল আপনার জুলহাস মান্নান, গে রাইট অ্যাক্টিভিস্ট। তারপর তারা যেহেতু তারা চিহ্নিত হয়ে যায় এবং তাদের যাদেরকে এখন নির্দোষ দাবি করে যাদের মুক্তি চাচ্ছে, যে তারা ধর্মপ্রাণ একজন ইঞ্জিনিয়ার আছে, এদের যে ডিভাইস পাওয়া গিয়েছিল গ্রেপ্তারের পর, এই ডিভাইস থেকে কয়েক হাজার পেজ ইউএস এর যে এফবিআই আমাদের ওই পরীক্ষা করার সেই ডিভাইস পরীক্ষা করে তারা কয়েক হাজার পেজ রিপোর্ট দিয়েছে ওদের ডিভাইস থেকে পাওয়া। সেইখানে মানে আরো বহু প্রকাশক, লেখক, চিন্তক, সাংবাদিক, সব লেভেলের লোকের নাম ছিল, তার প্রোফাইল ছিল যে এদেরকে তারা পর্যায়ক্রমে হত্যা করবে। তো সেই কাজটা আমরা থামিয়ে দিতে পেরেছি। একটা পর্যায়ে এই যে আনসারুল ইসলাম তারা সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশে আর জিহাদের পরিবেশ এই মুহূর্তে নাই এবং এগুলো কইরা ধরা পড়ে যাব। তখন তারা সিদ্ধান্ত নেয় যে তারা আশেপাশে চলে যাবে। তারা ওই যে জিহাদের উপযুক্ত ক্ষেত্র হইলো মিয়ানমার
এবং কাশ্মীর, এবং বেশ কিছু ইন্ডিয়া যায়। ইন্ডিয়াও আমাদের সাথে যেহেতু একটা কোলাবোরেশন ছিল, তারা ইন্ডিয়াতেও বেশ কিছু গ্রেপ্তার করে, আর কিছু মিয়ানমারে গেছে, ওখানে মারাও হয়তো কেউ কেউ গেছে। ফলে এরা বাংলাদেশে কার্যক্রম মানে অপারেশনাল কার্যক্রম না চালাইলেও এরা ভিতরে ভিতরে সংগঠিত ছিল, এবং এদের একজন এদের তাত্ত্বিক নেতা জসিমউদ্দিন রহমানি তো ভিতরে ছিল। কিন্তু আসিফ আদনান নামে একজন, ডক্টর আসিফ আদনান, এখন আবার বিরাট চিন্তক, ইসলামিক চিন্তক, এ কিন্তু গ্রেপ্তার হয়েছিল 14 সালের দিকে। আপনার মনে আছে কিনা, ওই সময় আমরা 14 বা 15 সালের দিকে একজন কি সামিউন রহমান নামে একজনকে, ব্রিটিশ বাংলাদেশি বর্ণ ব্রিটিশ নাগরিক, তাকে গ্রেপ্তার করেছিলাম। ওই তার ঘটনাকে কেন্দ্র করে সে আসলে সিরিয়া ফেরত, এবং তার ওই যে যখন প্রথম আলো এটাকে আবার টুইস্ট করে যে সে ব্রিটেনে কি কোন ব্যান্ড দলের সদস্য ছিল, তাকে এরকম একটা ইঙ্গিত দেওয়ার পরে আমরা পরে কয়েকটা পত্রিকা ছাপে যে যেখানে তার ডিভাইস থেকে সে সিরিয়াতে গিয়ে যে ট্রেনিং করতেছে, ওই ট্রেনিং ভিডিও পাওয়া যায়, অডিও পাওয়া যায়, ইমেজ পাওয়া যায়, সেগুলো আবার কোন কোন পত্রিকায় ওই সময় প্রকাশিত হয়েছে। এবং সেই সামিউন রহমান এখনো দিল্লির তিহার জেলে আটক আছে। সে পরবর্তীতে ভারতে গিয়ে, দিল্লিতে গিয়ে মানে জামিন, বাংলাদেশ থেকে জামিনে বের হয়ে গিয়ে দিল্লিতে গিয়ে আবার অ্যারেস্ট হয়েছিল এই কার্যক্রম চালানোর। ওই সময় তার সহযোগী হিসাবে এই আসিফ আদনানও গ্রেপ্তার হয়েছিল। কিন্তু আসিফ আদনানের বাবা যেহেতু ফর্মার জাস্টিস এবং অ্যাডভোকেট, সে তার প্রভাব বিস্তার করে হাইকোর্ট থেকে তাকে জামিন করিয়েছিল। তো ফলে এই লোকগুলো, তারপরে আরো কয়েকজন আছে, হারুন ইজাহারও পরবর্তীতে, হারুন ইজাহার আগে থেকেই তার লস্করি তৈয়বা বা তাদের যে কি হরকাতুল জিহাদ, সেই তার বাবা হতো এগুলোর সাথে জড়িত ছিল। তো এই তার এই জড়িত থাকা, এবং এখানে বাহিনীগুলোর মধ্যে আমরা সম্প্রতি মানে খবর পেলাম যে তেহরিকে তালিবান পাকিস্তান বা টিটিপির অনেকেই বাংলাদেশে বিমান বাহিনীর ভেতরে, সেনাবাহিনীর ভেতরে, পুলিশের ভেতরেও কয়েকজনের যোগাযোগ ক্ষেত্র তৈরি করেছে, এরকম একটা রিপোর্ট প্রকাশিত হলো কিছুদিন আগে। হ্যাঁ, এটি আসলে 5 তারিখের মানে অগাস্টের 5, ওই সময় তো, এবং অগাস্ট 5 মানে 5ই অগাস্ট কাশিমপুর জেল থেকে পালাতে গিয়ে হোলি আর্টিজানে এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক টেররিস্ট, সে কিন্তু ওই সময় পালাতে গিয়ে মারা গিয়েছে, এবং অনেকে পালিয়ে গেছে। ঠিক তেমনি ভাবে যেহেতু গড়পড়তা জামিন দেওয়া হয়েছে, এবং এই যে একেবারে বর্তমানে মেইন স্ট্রিম মিডিয়ার খবর যে আমরা জানি যে সবকিছুই তো তারা কন্ট্রোলে নিয়ে নিয়েছে, মানে জুডিশিয়ারি থেকে শুরু করে সবকিছু, যে মামুনকে নিয়ে এখন এত কথা হচ্ছে, হ্যাঁ, যে প্রেসার কুকার বোমা তৈরির একমাত্র কারিগর বাংলাদেশে এখন পর্যন্ত, তো সে তাকে জামিন দিছে, এবং তার বিরুদ্ধে যে মামলাটা সবচেয়ে স্ট্রং ছিল হোটেল ওলিও অর্থাৎ এই যে 15ই আগস্টে নাশকতা করতে চাইছিল, তার রায়ে কি বলেছে, যে কোন বিচারক কি ফ্যাসিস্ট সরকার এইভাবে বলতে পারে? সে লিখেছে যে এটা তারা সরকার বিরোধী ছিল বলে। তো এই যে সবকিছুই, তো ফলে যে সমস্ত মামলাগুলো বিচারাধীন ছিল সবগুলোকে একেবারে খারিজ করে দেওয়া হয়েছে। পাশাপাশি যারা ছিল সব জামিনে বের হয়ে গেছে, এবং কারা মহাপরিদর্শক আইজি প্রিজন, উনিও কিন্তু বারবার বলছে যে কতজনের আসলে কোনো খবর নেই, প্রেস কনফারেন্স করেই বলছে। তো এরা তো একটা মানে এই জঙ্গিবাদকে, এক্সট্রিমিজমকে নর্মালাইজ করে ফেলছে ইন্টারিম গভর্নমেন্ট। এই যে এরা ভিকটিম হয়ে গেছে, মানে এদেরকে ভিকটিম সাজিয়েছে, যে এরা শেখ হাসিনা এবং তার যে পক্ষপাত দুষ্ট, তার নির্দেশে সে এটাকে স্ট্র্যাটেজিক অ্যাসেট হিসেবে ব্যবহার করেছে ক্ষমতায় টিকে থাকার জন্য। সেই জন্য তার হিসেবে আমি এবং আমার সহকর্মীরা, তারা আমরা এইরকম জঙ্গি নাটক সাজিয়েছি। এইটা করে
তাদেরকে এক ধরনের শুধু ইন্ডেমনিটি তো দেয়া হয়ই নাই, তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। ফলে এইটার যে এই 2 বছর তারা ছিল মহা মানে জঙ্গিবাদের ইতিহাসে, মানে বাংলাদেশের ইতিহাসে তো বটেই, অন্য কোনো ইতিহাসে এত স্বাধীনতা ভোগ করেছে এটা আমার জানা নেই। তো তারা ওই 2 বছর কোনো অ্যাটাকে যায় না, মানে